আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর দুটি টপিক, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম এবং পর্যায় সারণীর সুবিধা সম্পর্কে বিস্তারিত জানব। তো আমাদের আজকের এই ভিডিওটি হলো পর্যায় সারণীর উপর চতুর্থ নম্বর লেকচার। চলো শুরু করা যাক। শুরুতে আমরা দেখব পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম সম্পর্কে। পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। তো আমরা পর্যায় সারণীর ব্যতিক্রম যদি দেখতে চাই তাহলে আমরা প্রথমে যে কয়েকটি জিনিস আমাদের সামনে চলে আসবে তার মধ্যে আমরা দেখতে পাবো হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান এবং ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে আমরা দেখতে পাবো। তো শুরুতেই আমরা হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে জানব। হাইড্রোজেনের অবস্থান, আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 1s1। এখন আমরা যদি হাইড্রোজেনের পর্যায় ও গ্রুপ বের করি, হাইড্রোজেনের পর্যায় হবে 1, যেহেতু হাইড্রোজেনের সর্বশেষ শক্তিস্তর হলো 1, এবং হাইড্রোজেনের গ্রুপ হবে 1। কি জন্য? কারণ হাইড্রোজেনের সর্বশেষ শক্তিস্তরের s অরবিটালে একটি ইলেকট্রন থাকার কারণে হাইড্রোজেনের গ্রুপ হবে 1। তো আমরা যদি আমাদের আধুনিক পর্যায় সারণীতে যাই, হাইড্রোজেনকে গ্রুপ 1-এই দেখতে পাবো। গ্রুপ 1 এবং পর্যায় সারণীর 1 নম্বর পর্যায়ে আমরা হাইড্রোজেনকে দেখতে পাবো। কিন্তু হাইড্রোজেন হলো একটি অধাতু। আমরা যদি গ্রুপ 1 এর মৌলগুলোকে দেখি, আমরা দেখতে পাবো গ্রুপ 1 এর মৌল অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলো হলো তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু। মৌলগুলো হলো তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু। কিন্তু হাইড্রোজেন হলো অধাতু। তো হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতুগুলো সমূহের সাথে রাখা হয়েছে। এর কারণ হলো হাইড্রোজেনের অনেক ধর্ম এই ক্ষার ধাতুগুলোর ধর্মের সাথে মিলে যায়। যেমন হাইড্রোজেনের বাহিরের শক্তিস্তরে একটি ইলেকট্রন রয়েছে। আমরা যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, আমরা দেখতে পাবো লিথিয়ামের বাহিরের শক্তিস্তরেও একটি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ গ্রুপ 1 এর মৌলগুলোর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে তাদের সবগুলো মৌলের বাহিরের শক্তিস্তরে একটি ইলেকট্রন দেখতে পাবো। তাছাড়া আমরা যদি অধাতুর সাথে হাইড্রোজেনের বৈশিষ্ট্য দেখি, কি কি মিল রয়েছে। অধাতু মূলত ইলেকট্রন গ্রহণ করতে চায়, ঠিক একইভাবে হাইড্রোজেনও ইলেকট্রন গ্রহণ করতে চায়। আমরা যদি পর্যায় সারণীর গ্রুপ 17 এর মৌলগুলোকে দেখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলো কি করে? তারা মূলত একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়। ঠিক একইভাবে হাইড্রোজেনও একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়। কিন্তু হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ধাতুর সাথে মিলে যায়। হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ধাতুর সাথে মিলে যাওয়ার কারণে হাইড্রোজেনকে পর্যায় সারণীর গ্রুপ 1-এ রাখা হয়েছে। তো আমরা একবার যদি সম্পূর্ণ জিনিসটা আবার দেখি, হাইড্রোজেনের অবস্থান আমরা পর্যায় সারণীর 1 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপে দেখতে পাই। আর 1 নম্বর গ্রুপের মৌলগুলো সাধারণত ধাতু, তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু। কিন্তু ক্ষার ধাতুগুলোর সাথে হাইড্রোজেনকে রাখা হয়েছে। এর কারণ হলো হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম এই ক্ষার ধাতুর ধর্মের সাথে মিলে যায়। হাইড্রোজেনের অধাতুর ধর্ম রয়েছে, যেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়, কিন্তু বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতু সমূহের সাথে মিলে যাওয়ার কারণে হাইড্রোজেনকে পর্যায় সারণীর গ্রুপ 1-এ রাখা হয়েছে। তো এখন আমরা হিলিয়ামের অবস্থান সম্পর্কে জানব। হিলিয়াম এর অবস্থান, আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, আমরা দেখতে পাবো 1s2। সেই হিসেবে হিলিয়ামের পর্যায় হওয়ার কথা 1, যেহেতু হিলিয়ামের সর্বশেষ শক্তিস্তর 1। হিলিয়ামের গ্রুপ হওয়ার কথা হলো 2, যেহেতু হিলিয়ামের সর্বশেষ শক্তিস্তরের অরবিটালে
s অরবিটাল রয়েছে, সুতরাং s এর ইলেকট্রন সংখ্যায় হবে তার গ্রুপ নাম্বার। কিন্তু আমরা যদি আমাদের আধুনিক পর্যায় সারণীতে যাই তাহলে আমরা হিলিয়ামকে পর্যায় সারণীর গ্রুপ 2-এ না বরং পর্যায় সারণীর গ্রুপ 18-তে দেখতে পাবো। এর কারণ হলো পর্যায় সারণীর গ্রুপ 2-এর যে মৌলগুলো আছে তারা হলো মৃৎক্ষার ধাতু। পর্যায় সারণীর গ্রুপ 2-এর মৌলগুলো হলো মৃৎক্ষার ধাতু। অর্থাৎ এই মৌলগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, তারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। কিন্তু হিলিয়াম হলো তোমার ভিন্ন মৌল, হিলিয়াম হলো নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম হলো নিষ্ক্রিয় মৌল বা গ্যাস। তো আমরা যদি আমাদের আধুনিক পর্যায় সারণীর গ্রুপ 18-তে যাই আমরা দেখতে পাবো নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এবং ওগানেসন। এই যে মৌলগুলো রয়েছে গ্রুপ 18-এর, এই মৌলগুলো হলো নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। তো হিলিয়ামের ধর্ম এই নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপ 18-এর মৌলগুলোর সাথে মিলে যাওয়ার কারণে হিলিয়ামকে পর্যায় সারণীর গ্রুপ 18-তে রাখা হয়েছে। তো আমরা যদি হিলিয়ামের অবস্থানকে এক কথায় ব্যাখ্যা করি, হিলিয়ামের যদি স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসে হিলিয়ামের পর্যায় 1 এবং গ্রুপ 2 হওয়ার কথা ছিল, কিন্তু হিলিয়ামকে রাখা হয়েছে গ্রুপ 18-তে। এর মূল কারণ হলো হিলিয়াম হলো নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। তো হিলিয়ামের ধর্ম পর্যায় সারণীর গ্রুপ 18-এর মৌলগুলো অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিল থাকার কারণে হিলিয়ামকে গ্রুপ 18-তে রাখা হয়েছে। অপরদিকে যদি দেখি পর্যায় সারণীর গ্রুপ 2-এর মৌলগুলো হলো মৃৎক্ষার ধাতু, যা হিলিয়ামের ধর্মের সাথে মিল নেই। হিলিয়ামের ধর্ম গ্রুপ 18-এর সাথে মিল থাকার কারণে হিলিয়ামকে গ্রুপ 18-এর নিষ্ক্রিয় মৌল সমূহের সাথে রাখা হয়েছে। তো এখন আমরা ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান সম্পর্কে জানব। ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌলগুলোর অবস্থান। তো আমরা যদি আমাদের আধুনিক পর্যায় সারণী দেখি, এই আধুনিক পর্যায় সারণীতে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে সবার নিচে দুইটা সারিতে দেখতে পাবো। এর কারণ হলো ল্যান্থানাইট সারির মৌলগুলো হলো পর্যায় সারণীর পর্যায় 6 ও গ্রুপ 3-এ অবস্থিত। অপরদিকে অ্যাক্টিনাইট সারির মৌলগুলো পর্যায় সারণীর পর্যায় 7 এবং গ্রুপ 3-এ অবস্থিত। পর্যায় সারণীর পর্যায় 6 এবং গ্রুপ 3-এ ল্যান্থানাইট, পর্যায় সারণীর পর্যায় 7 এবং গ্রুপ 3-এ আমরা অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে দেখতে পাই। তো এই মৌলগুলোকে যদি পর্যায় সারণীর 6 নম্বর পর্যায়ে যদি রাখা হইতো এবং পর্যায় সারণীর 7ম নম্বর পর্যায়ে রাখা হইতো, তাহলে পর্যায় সারণীর যে একটা সৌন্দর্য, আয়তাকার পর্যায় সারণীর যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা নষ্ট হইতো। এই সৌন্দর্য ঠিক রাখার জন্য পর্যায় সারণীর নিচে দুইটি আলাদা সারিতে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে রাখা হয়েছে। এক কথায় যদি বলি, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে রাখার মূল কারণ হলো যদি তাদেরকে পর্যায়ে রাখা হইতো, 6ষ্ঠ পর্যায়ে বা 7ম পর্যায়ে রাখা হইতো, তাহলে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হইতো। তো পর্যায় সারণীর সৌন্দর্য ঠিক রাখার জন্য ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে দুইটি সারিতে রাখা হয়েছে। তো এখন আমরা আমাদের আজকের যে দ্বিতীয় টপিক পর্যায় সারণীর সুবিধা সম্পর্কে জানব। পর্যায় সারণীর সুবিধা। তো আমরা শুরুতেই দেখব পর্যায় সারণীর সুবিধার মধ্যে রয়েছে রসায়ন পাঠ সহজীকরণ।
রসায়ন পাঠ সহজীকরণ, রসায়ন পাঠ সহজীকরণ। অর্থাৎ পর্যায় সারণী সম্পর্কে ধারণা লাভ করার মাধ্যমে আমাদের রসায়ন পাঠ বা রসায়ন সম্পর্কে জানাটা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে। 2016 সাল পর্যন্ত এখন পর্যন্ত আমাদের পৃথিবীতে মৌল আবিষ্কৃত হয়েছে 118টি। তো 118টি মৌলের যদি আমরা ধর্ম জানতে চাই, সব ধর্ম জানতে চাই, যেমন ভৌত ধর্ম 4টা এবং রাসায়নিক ধর্ম 4টা। তো ভৌত ধর্মে 4টা হলো তোমার ঘনত্ব, তারপর স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং অবস্থা। যে অবস্থা 3টা অবস্থা, যেমন দেখো কঠিন, তরল, বায়বীয়, এই যে 3টা অবস্থা। তো আমরা যদি এই 4টা ভৌত ধর্ম এবং দেখো আমরা যদি 4টা রাসায়নিক ধর্ম, যেমন অক্সিজেনের সাথে বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া, অ্যাসিডের সাথে বিক্রিয়া এবং ক্ষারের সাথে বিক্রিয়া মৌলগুলোর, এরকম 4টা ভৌত ধর্ম এবং 4টা রাসায়নিক ধর্ম। এই ধর্মগুলোকে যদি আমরা 118টি মৌলের ধর্ম যদি জানতে চাই, তাহলে আমরা গুণ করলে পাবো 944টি ধর্ম। তো 118টি মৌলের 944টি ধর্ম কারো পক্ষে মনে রাখা সম্ভব নয়, অর্থাৎ আমরা কেউ এটা মনে রাখতে পারবো না। কিন্তু আমাদের যদি পর্যায় সারণী সম্পর্কে ভালো ধারণা থাকে, আমরা তাহলে এই যে 118টি মৌল আছে তাদের ধর্ম সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারবো। তো আমাদের আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। 18টি গ্রুপ রয়েছে। তো এই 18টি গ্রুপের আবার তোমার নিজস্ব ধর্ম রয়েছে। তো আমরা যদি 18টি গ্রুপের সাধারণ ধর্ম সম্পর্কে জানি, তাহলে পর্যায় সারণীর সবগুলো মৌল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করতে পারবো। আবার আধুনিক পর্যায় সারণী সম্পর্কে আমাদের যদি ভালোভাবে ধারণা থাকে, তাহলে বিভিন্ন মৌল থেকে উৎপাদিত যৌগ সম্পর্কে আমরা জানতে পারবো। তো পর্যায় সারণীর 2 নম্বর সুবিধা হলো নতুন মৌলের আবিষ্কার। নতুন মৌলের আবিষ্কার। তো আমরা যদি আমাদের আধুনিক পর্যায় সারণী দেখি, এখানে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ দেখতে পাবো। 18টি গ্রুপ। তো এই পর্যায় সারণীতে কিছুদিন আগেও বেশ কিছু ঘর ফাঁকা ছিল। ওই ফাঁকা ঘরগুলোতে কি ধরনের মৌল আবিষ্কৃত হবে সে সম্পর্কে আগে থেকে ধারণা পাওয়া গিয়েছিল। কিভাবে? কারণ পর্যায় সারণী সম্পর্কে ভালো ধারণা থাকার কারণে এই ফাঁকা ঘরগুলিতে কি কি ধরনের মৌলগুলো আবিষ্কৃত হবে সে সম্পর্কে আগে থেকে ধারণা পাওয়া গিয়েছিল। আমরা যদি আমাদের বিজ্ঞানী মেন্ডেলিফের কথা চিন্তা করি, বিজ্ঞানী মেন্ডেলিফ তিনি 63টি মৌলকে তার যে পর্যায় সারণী ছিল, এই পর্যায় সারণীতে সাজানোর পর কিছু ঘর ফাঁকা ছিল। এই ফাঁকা ঘরগুলোতে তিনি ওই মৌলগুলো সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছিলেন, যা পরবর্তীতে আবিষ্কৃত হয়। তো এরকম ভাবে মৌলগুলো আবিষ্কৃত হয় নাই, কিন্তু তার আগে ওই মৌলগুলো সম্পর্কে ভবিষ্যৎবাণী মূলত এই পর্যায় সারণীর মাধ্যমে করা যায়। তো পর্যায় সারণীর 3 নম্বর সুবিধা হলো গবেষণা ক্ষেত্রে। গবেষণা ক্ষেত্রে পর্যায় সারণীর গুরুত্ব অনেক। গবেষণা ক্ষেত্রে পর্যায় সারণীর অনেক গুরুত্ব রয়েছে। ধরো কোনো একজন বিজ্ঞানী সম্পূর্ণ নতুন একটি পদার্থ তৈরি করবে, নতুন একটি পদার্থ আবিষ্কার করবে। তো এই নতুন একটি পদার্থ আবিষ্কার করার ক্ষেত্রে তার যদি পর্যায় সারণী সম্পর্কে ধারণা থাকে, তাহলে সে নতুন পদার্থটি কেমন হবে, নতুন পদার্থটির ধর্ম কেমন হবে এবং নতুন পদার্থটি তৈরি করতে কি ধরনের মৌল প্রয়োজন হবে তিনি এ সম্পর্কে ধারণা করতে পারবেন, যদি তার পর্যায় সারণী সম্পর্কে ভালো ধারণা থাকে। তো পর্যায় সারণীর ধারণা যদি থাকে,
তাহলে সম্পূর্ণ নতুন একটি পদার্থ কোনো একজন বিজ্ঞানী তৈরি করতে পারবে। কিভাবে? কারণ পর্যায় সারণীর ধারণা থাকলে ওই পদার্থটার ধর্ম কেমন হবে এ সম্পর্কে সে জানতে পারবে। তারপরে এই পদার্থটা তৈরি করতে কি ধরনের মৌল তিনি ব্যবহার করবে, কি ধরনের মৌল প্রয়োজন হবে এ সম্পর্কেও তিনি ধারণা লাভ করতে পারবেন। তো পর্যায় সারণীর সুবিধা মূলত কি কি ক্ষেত্রে দেখতে পেলাম? যে রসায়ন পাঠ সহজের ক্ষেত্রে সহজীকরণ, তারপরে রয়েছে তোমার নতুন মৌলের আবিষ্কারের ক্ষেত্রে এবং গবেষণা ক্ষেত্রে পর্যায় সারণীর অনেক অবদান রয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।